ঠিক আছে, লাস্ট আমাদের হিস্ট্রি হয়েছিল ওয়ারেন হেস্টিংস। হুম, ঠিক আছে। আর কেউ আছে বাইরে? নেই। ওয়ারেন হেস্টিংস এসেছিল। ওয়ারেন হেস্টিংস কে কেন পাঠানো হয় আমরা জানি, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এর মাধ্যমে ওয়ারেন হেস্টিংস কে পাঠানো হয়। ওয়ারেন হেস্টিংস আছে এখানে, ওয়ারেন হেস্টিংস। ইনার কাজ কি ছিল? রেভিনিউকে রিভাইভ করা, রিহাবিলিটেট করা। এটা ছিল ওয়ারেন হেস্টিংস এর কাজ, যেটাই আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। দেন এই কাজ করতে গিয়ে ওয়ারেন হেস্টিংস আরো অনেক জিনিসগুলো নেই, স্টেপগুলো নেই। রঞ্জন এসছেন? আজকে ছুটি নাকি? চলুন, লেখা হয়ে গেছে? রবি, আপনি তো ছিলেন লাস্ট ক্লাসে, দেন ডবল লিখছেন। ঘুম হয়নি ভালো? হয়েছে? রাইমা, আপনার গ্যাং কই? বাড়ি? কি ছিল ওয়ারেন হেস্টিংস এর স্টেপ? ওয়ারেন হেস্টিংস এর আগে ওয়ারেন হেস্টিংস আসার আগে আমরা পড়েছিলাম কি স্যার, ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট। ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট এর মাধ্যমে রবার্ট ক্লাইভ ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্টের মাধ্যমে রবার্ট ক্লাইভ হিউজ অ্যামাউন্টে রেভিনিউকে লস করিয়েছিলেন। রেভিনিউ হিউজ অ্যামাউন্টে কমে যায় ডুয়েল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে। এন্ড এই রেভিনিউ কমে যাওয়ার জন্য আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে লোন স্যাংশন করায় ব্যাংক অফ লন্ডনের কাছ থেকে 1 মিলিয়ন পাউন্ড, এটা আমরা পড়েছিলাম। এন্ড ব্রিটিশ পার্লামেন্ট থেকে, ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে 1.5 মিলিয়ন পাউন্ড। এতেও কিন্তু রেভিনিউ সিস্টেমের রিফরমেশন হয়নি, মানে রেভিনিউ সিস্টেম চাঙ্গা হয়নি, রেভিনিউ সিস্টেম ওরম সিচুয়েশনই থাকে। দেন এটাকেই শেষ করার জন্য, এটাকেই হ্যান্ডেল করার জন্য, এর সাথে সাথে হিউজ অ্যামাউন্টে এরা যেহেতু এখানে বেঙ্গলে ফেমাইন হয়ে পড়ে, দেন বাধ্য হয়ে ব্রিটিশ পার্লামেন্ট ভাবে যদি আমরা এখানে রেগুলেটিং অ্যাক্ট না বসাই তাহলে এদের সিচুয়েশনটা আমেরিকা, এখানকার ইন্ডিয়ার সিচুয়েশনটা আমেরিকার মতো হয়ে যাবে। যেহেতু আমেরিকায় কি চলছে, আমেরিকায় সবাই ইন্ডিপেন্ডেন্ট চাইছে, ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড করছে। এই ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড করার জন্য যদি এদের হাত থেকে আমেরিকা চলে যায়, আমেরিকা ছিল এদের সবচেয়ে প্রাইম কলোনি, সবচেয়ে ইম্পর্টেন্ট কলোনি। যদি আমেরিকা চলে যায় তাহলে লাস্টে থাকছে শুধু ইন্ডিয়া ইম্পর্টেন্ট কলোনির মধ্যে। যদি আমি রেভিনিউ ঠিক না করি,
যদি এখানে দুর্ভিক্ষ হতেই থাকে তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম হিসাবে রেভিনিউ আনতে পারবো না, আমাদের দেশে গ্লোবালাইজেশন হবে না, আমরা ডেভেলপ হতে পারবো না। বিশাল একটা মার্কেট, এখানে র ম্যাটেরিয়ালসও আছে, দেন কিন্তু আমরা নিজের কারণের জন্য ডুয়েল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখানে বেঙ্গল ফেমাইন ঘটিয়ে দিয়েছি। এই চেঞ্জেস করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হ্যান্ডেল করার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস করিয়েছিলেন। রেগুলেটিং অ্যাক্ট লাস্ট ক্লাসেও বলেছিল, ভিডিওতেও আছে, রেগুলেটিং ডিটেলসে আছে, ওখানে দেখে নেবেন। রেগুলেটিং অ্যাক্ট দুটোই কয়েকটা জিনিসের জন্য পাস করেছেন। ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার যে কোম্পানি আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একে কিছু আমাদের টার্মস মানতে হবে। যদি টার্মস মানে তাহলে আমি 1.5 মিলিয়ন পাউন্ডের লোন স্যাংশন করব। টার্মস কি? টার্মসের মধ্যে হচ্ছে আপনার যে গভর্নর জেনারেল আছে, গভর্নর আছে, ওই গভর্নরের পোস্ট আমি গভর্নর জেনারেল করে দেব, বুঝে গেছেন? দ্বিতীয় টার্মস আছে ওই গভর্নর জেনারেলের আন্ডারে আরো দুটো মেম্বার থাকবে যারা বোর্ড অফ রেভিনিউ হিসাবে কাজ করবে। এরা তিনজন মিলে রেভিনিউ কালেকশনের ব্যাপারটা দেখবে। এন্ড আপনার যেরকম ভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর্ট অফ ডিরেক্টরের মাধ্যমে চলে, হ্যাঁ কোর্ট অফ ডিরেক্টরের মাধ্যমে চলে, হ্যাঁ ওটা নিচের দিকে আছে। দেন তারপরে কোর্ট অফ ডিরেক্টরস এর মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আমরা পড়েছিলাম কি ইন্ডিয়ায় আছে এন্ড লন্ডনে এদের কোর্ট অফ ডিরেক্টরস বসে আছে। এটা আমরা ইনিশিয়াল লেভেলে যখন ব্রিটিশ পড়াই তখন আপনাকে বলে দেওয়া ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাংশন কিভাবে করবে। এখানে এদের একটা গভর্নর থাকবে এন্ড এই গভর্নর রিপোর্ট করবে কোথায়? ইংল্যান্ডে। এন্ড ইংল্যান্ডে এদের রিপোর্টকে সাবমিট কালেক্ট করার জন্য এটা কোর্ট অফ ডিরেক্টরস থাকবে, যেটা কিনা পুরো গ্লোবালি যেসব জায়গায় কলোনাইজেশন চলছে ওদের সব রেভিনিউ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম গুলোকে কালেক্ট করে মোনার্ককে সাবমিট করবে বা ব্রিটিশ পার্লামেন্টকে সাবমিট করবে। এটাই ছিল কোর্ট অফ ডিরেক্টরের ঘটনা, এটা আমরা পড়ে নিয়েছিলাম। তাহলে এত জিনিস হয়ে যাওয়ার পর ডিস্ট্রিক্টে ওয়ারেন হেস্টিংস করেছিল কি একজন কালেক্টর নিয়োগ করে দেয়। ওয়ারেন এই কালেক্টরের কাজ কি? কালেক্টরের কোনো কাজ নেই, কালেক্টরের কাজ হলো যারা ইজারাদার আছে। আচ্ছা আমি ওয়ারেন হেস্টিংস এর মূল ইম্পর্টেন্ট পয়েন্টও বলে দিচ্ছি, দেন কর্নওয়ালিস যোগব। যারা ইজারাদার আছে, ইজারাদার যারা আছে, ইজারাদার কারা? আপনাকে ইজারাদারি ক্রাইসিস পড়িয়েছি, আপনারা বলুন ইজারাদার কাকে বলবো, বলেন শুনছি। এটা বন্ধ করে নাও তো, সাউন্ড করছে। হ্যাঁ ইজারাদার কারা বলেন, বলে ওটা বন্ধ করে নাও, গেটটা বন্ধ করে নাও তোমাদের। হ্যাঁ বলেন। ইজারাদার রেভিনিউ কালেক্ট কিভাবে করবে? হ্যাঁ বলেন। হুম, হুম। তো ইজারাদারি সিস্টেমটা কবে স্টার্ট করেছিল? জুলফিকার খান প্রপোজাল দেয় মুঘল এম্পায়ারকে কি আপনি জাগিরদারি সিস্টেম সরিয়ে আপনি এই জায়গায় ইজারাদারি সিস্টেম নিয়ে আসবেন। হ্যাঁ বলুন, ইজারাদারি সিস্টেম। হ্যাঁ জাগিরদারি মানসবদারি ওদের মধ্যেই ডেভেলপ হয়, কিন্তু জুলফিকার খান এটাকে কাটেল করে দেয় কি জাগিরদারি সিস্টেমের মাধ্যমে অনেকগুলো একজন মানুষ, ধরে নিন আমি মুঘল এম্পায়ার আছি, আমার আন্ডারে আপনারা সবাই জাগিরদার আছে, দেন আপনার রেভিনিউ ঠিক মতো দিচ্ছে না, আপনাদেরকে হিউজ অ্যামাউন্টে পাওয়ার হয়ে গেছে, দেন আপনি সেটাকে কিভাবে পৈতৃক সম্পত্তি হিসাবে নিজের সাকসেসর হিসাবে দিয়ে দিচ্ছেন। এদের এখানে যখন লেটার মুঘলস পিরিয়ডে জুলফিকার খান যখন দেখলো কি না এতে রেভিনিউ মুঘল এম্পায়ারদের কাছে আসছে না, তাহলে আমাদেরকে এই জাগিরদারি সিস্টেম চেঞ্জ করে ইজারাদারি সিস্টেম নিয়ে আসতে হবে। সেই জন্য আপনাকে ইজারাদারি সিস্টেমও বুঝিয়েছিলাম, আবার বলে দিচ্ছি ইজারাদারি সিস্টেম কি আছে। যারা নতুন আছেন স্বাগত আর সুস্মিতা। ইজারাদারি সিস্টেম কিচ্ছু নয়, এটা হচ্ছে
এক একটা ডিস্ট্রিক্টের ল্যান্ড, ধরেন ডিস্ট্রিক্টের আন্ডারে এক একটা ডিস্ট্রিক্টে এই ল্যান্ড আছে, ঠিক আছে, ঠিক আছে। দেন এই ল্যান্ডকে মুঘল এম্পায়ারের আন্ডারে যিনি আছেন উনি অকশন করবেন, যিনি রেভিনিউ অফিসার আছেন, দিওয়ান আছেন, দিওয়ানের দায়িত্ব দিয়েছে কি আপনি অকশন করবেন। এই অকশন করার সময় দিওয়ান বলবে এই জমিতে 100 বস্তা ধরে নাও ধান চাষ, কি ধান না গম চাষ কে করে আমাকে দিতে পারবে, যে 100 বস্তা আমাকে রেভিনিউ দিতে পারবে 1 বছরে, তাকে আমি এই জমিটা দিয়ে দেব এজ এ ইজারাদারের হিসাবে। বুঝে গেছেন? আপনারা বসে আছেন অকশনে, দেন আপনারা নিদার মালদা ডিস্ট্রিক্ট গেছেন, মালদার ক্লাইমেটও জানেন না, মালদার মানুষগুলো কিভাবে কাজ করে জানেন না, সোয়েলের কন্ডিশনও জানেন না, এন্ড কৃষকদের অবস্থাও জানেন না। আপনি স্বাগতা বললেন স্যার আমি দেব, ঠিক আছে ডান, স্বাগতাকে দিয়ে দিলাম। স্বাগতা আপনি গেলেন মালদায়, দেখছেন ক্লাইমেট খুব বাজে আছে, কৃষকরা চাষাবাদ করতে চায় না, জমি উর্বর নয়, দেন আপনি কি করবেন? আপনি তো বিট করে দিয়েছেন, আমাকে তো 100 বস্তা দিতে হবে, যদি না দেন দেন আপনার গলা কাটবে। বুঝে গেছেন? দেন কি হয়, এরা গলা কাটার ভয়ে বা যে এম্পায়ার ধরে নেবে একে, এরা কি করে বাধ্য করে এখানে ফোর্স করে কৃষকদেরকে কি আপনাকে চাষ করতেই হবে, 100 বস্তা দিতে হবে। এবার কৃষক আপনারা সবাই বসে আছেন, স্বাগত আপনাদেরকে ফোর্স করলো, ফোর্স করবে কিভাবে? আপনারা তো ইচ্ছে আছে কি এখানে চাষ হলে তো আমিও তো বাঁচি, কিন্তু ওই জমি ঠিক নয়, ক্লাইমেটও ঠিক নয়, দেন চাষ হলো না। আপনি কি করলেন? কৃষককে টর্চার করা স্টার্ট করলেন, মারা স্টার্ট করলেন। কৃষক কি করলো কি আমি এই জায়গায় টর্চার হচ্ছি, এই প্রফেশন আমরা ভালো না, দেন পালিয়ে যায়, দেন ও জমি ছেড়ে পালিয়ে গেল। এই জমিটা যদি কৃষক পালিয়ে যায় করবে কি? আপনি তো নিজে চাষ করবেন না, দেন আপনিও ভয়ে ইদার সুইসাইড করবেন, নাহলে আপনিও পালিয়ে যাবেন। দেন এই পালিয়ে যাওয়ার জন্য ইজারাদারি ক্রাইসিস এসে যায়, বেঙ্গলের রেভিনিউ কমে যায়। দেন এই ইজারাদাররা, এই টার্মটাই ছিল ইজারাদার। ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি আছেন, কি আছেন? ডিস্ট্রিক্ট কালেক্টর, যেটাকে এখনো আমরা ডিস্ট্রিক্ট কালেক্টরে বলি, ডিসি। ডিস্ট্রিক্ট কালেক্টরের আন্ডারে ডিস্ট্রিক্টের সবগুলো রেভিনিউ অফিস রেখে দিল কে? লর্ড ওয়ারেন হেস্টিংস সবগুলো রেভিনিউর দায়িত্ব ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে দিল কি আপনি আমাদেরকে রেভিনিউ কালেক্ট করে দেবেন, আপনি আমাদেরকে রেভিনিউ কালেক্ট করে দেবেন। দেন এই রেভিনিউ ডিস্ট্রিক্ট কালেক্টর এক একটা ডিস্ট্রিক্টে বসে আছে, মানে এখন বেঙ্গল আছে, বেঙ্গলের ডিস্ট্রিক্টে বসে আছে, ইজারাদারদের দায়িত্ব হলো আপনি লো লেভেলে ভিলেজ থেকে যা যা রেভিনিউ কালেক্ট করছেন আমি জানি না, আপনি আমাকে সাবমিট করবেন, আমাদের রেভিনিউর যে পার্সেন্টেজ আছে আপনি আমাকে সাবমিট করবেন। দেন ইজারাদাররা ডিস্ট্রিক্ট কালেক্টরকে রেভিনিউ সাপোর্ট করতে সাবমিট করতে লাগলো, রেভিনিউ দিতে লাগলো। এর সাথে সাথে এই ডিস্ট্রিক্টে বসা ডিস্ট্রিক্ট কালেক্টরকেই ওয়ারেন হেস্টিংস দায়িত্ব দিয়ে দিল জজ হিসাবে, কি আপনি জজ হিসাবেও কাজ করবেন, মানে ডিস্ট্রিক্ট জজ আপনি, ডিস্ট্রিক্ট জজ আপনি থাকবেন। মানে এই ডিস্ট্রিক্ট কালেক্টরকে ওয়ারেন হেস্টিংস আরো একটা দায়িত্ব দিল কি আপনি আজ থেকে ডিস্ট্রিক্ট কালেক্টরও আছেন, আপনি আজ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন। এইভাবে আমাদের ডিএম যে ডেজিগনেশনটা আসে। অনেকগুলো নর্থ ইন্ডিয়া এখন ডিস্ট্রিক্ট ডিএম এজ এ জজ হিসাবেও কাজ করে, বুঝে গেছেন? আমাদের এখানে করে না, অনেকগুলো ডিস্ট্রিক্টে নর্থ ইন্ডিয়ার মধ্যে চলে। তাহলে একেই দায়িত্ব দিল কি আপনি রেভিনিউ কালেক্ট করবেন, একেই দায়িত্ব দিল কি আপনি জুডিশিয়াল ফাংশনও দেখবেন। ঠিক আছে? এই জুডিশিয়াল ফাংশনের যখন দায়িত্ব দিল, দেন এই যে জায়গাটা এর নাম হলো ডিস্ট্রিক্ট দিওয়ানি আদালত, ডিস্ট্রিক্ট দিওয়ানি আদালত। যখন ইনি জজ হিসাবে কাজ করবেন তখন এর অফিসটা হয়ে যাবে ডিস্ট্রিক্ট দিওয়ানি আদালত, যখন ইনি কালেক্টর হিসাবে কাজ করবেন তখন এই অফিসটার নাম হবে ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস। একই মানুষ, ডাবল ডেজিগনেশন এনজয় করছে। এর উপরে কি করলো, এদেরকে বললো কি আপনারা 500 টাকা কেসগুলোকে সলভ করবেন, মানে আপনার কাছে সেই কেসই আসবে যেটা 500 টাকার কেস আছে। এখন আমাদের হাইকোর্টে একটা ডেজিগনেশন বাধা আছে, সেই কেসই আসবে যেগুলো স্টেটের ইম্পর্টেন্ট আছে সেটা।
এমন কেস এসে গেল কি যেখানে কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করতে হয়, আপনি পারবেন না, পাঠাবেন সুপ্রিম কোর্ট। তাহলে এটা ওর কি আছে, এটা ওর একটা লিমিটেড এরিয়া চেক করে দিয়েছে। 500 টাকার কেস আপনি নিতে পারবেন, 500 টাকার উপরে যদি যায় দেন আপনার আয়ত্তের বাইরে আছে। আপনি করবেন কি, আপনার উপরে আমি রেখেছি ডিস্ট্রিক্ট, বলছেন কেউ বলেন, সদর দিওয়ানি আদালত। সদর লিখতে পারেন, অনেক জায়গায় এরম করেও থাকে সদর, আপনি যেটাই লেখেন নয়ডা, এই সদর লিখলে বেশি পারফেক্ট হয়, আপনাকে বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম। দেন সদর দিওয়ানি আদালত, একে বললো কি আপনারা 1000 টাকার কেসগুলোকে নিতে পারেন, কিন্তু সদর দিওয়ানি আদালতে আসলে এই সদর দিওয়ানি আদালতে আপনার এর যিনি থাকবেন এর উপরে আছেন গভর্নর জেনারেল প্লাস 2 মেম্বার্স। এই গভর্নর জেনারেল কে আছেন এখন, ওয়ারেন হেস্টিংস। তাহলে এখানে যেই কেস আসবে কনসাল্ট করতে হবে ওয়ারেন হেস্টিংস এর সাথে, ওয়ারেন হেস্টিংস কে কনসাল্ট করবেন, দেন ফাইনাল একটা ডিসিশন নেবে যেগুলো কেস আসবে। ডিস্ট্রিক্ট জাজের ক্ষেত্রে যা কেস আসবে ওই ফাইনাল ইন্টারপ্রেটার, বুঝে গেলে? রেভিনিউ সাইডে ছিল, ওয়ারেন হেস্টিংস করেছিলেন। এবার আমাদেরকে এর ক্রিমিনাল সাইডও দেখতে হবে, লিখে নিন তারা লিখতে না, 2 মেম্বার ওই যে ব্রিটিশ পার্লামেন্ট পাঠিয়েছে বোর্ড অফ রেভিনিউতে। সো এখানে এখানে একটা জিনিস লিখে নেন, এখানে এই যে গভর্নর জেনারেল থাকবে, তো এই সদর দিওয়ানি আদালতের উপরে এখানেই আছে বোর্ড অফ রেভিনিউ, আর এই বোর্ড অফ রেভিনিউতে ইনি আছেন বোর্ড অফ রেভিনিউর প্রেসিডেন্ট, আর 2 জন মেম্বার আছে, ইনাকে রিপোর্ট করবে। মানে গভর্নর জেনারেল প্লাস 2 মেম্বারকে রিপোর্ট করা মানে বোর্ড অফ রেভিনিউকে রিপোর্ট করা। স্যার সদর দিওয়ানি আদালতে একজন ইন্ডিয়ান অফিসারকে রেখে দিয়েছেন উনি, কিন্তু রিপোর্ট এরাই সাবমিট করবে, এরাই নেবে, একজন নর্মাল অফিসার রেখে দিয়েছে। ঠিক আছে, এটা রিকল করে অনেকে আসেনি, দেন তারপরে যাও। হয়ে গেছে? এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইনি গঠন করলেন একটা ডিস্ট্রিক্ট ফৌজদারি আদালত। এর কাজ কি, এর কাজ হলো ক্রিমিনাল চার্জেস নেওয়া, ক্রিমিনাল কেসেস নেওয়া। ওরা তো সিভিল কেস নিত, এরা ক্রিমিনাল কেসেস নেয়। এর উপরে বসালো সদর ফৌজদারি আদালত। এই সদর ফৌজদারি আদালতে একজন ইন্ডিয়ান অফিসার বসালো এরা, ইন্ডিয়ান অফিসার প্লাস একটা কাজী থাকবে প্লাস একটা মুফতি থাকবে। দেন এখানে যদি এই জায়গায় কোনো ডেথ সেন্টেন্সের ঝামেলাগুলো আসে, ডেথ বা কনফিসকেশন অফ প্রপার্টি ওর যে কোনো সেন্টেন্সেস, কনফিসকেশন প্রপার্টি,
এই ধরনের কোনো যদি কেসেস আসে, দেন এই ডেথ ওর কনফিসকেশন অফ প্রপার্টি এই ডিস্ট্রিক্ট আদালত কিছু বলতে পারে না, ট্রান্সফার করে দেবে সদর ফৌজদারি আদালত। সদর ফৌজদারি আদালত কাকে ডেথ দিতে হবে, কার জমি কেড়ে নিতে হবে, এর জন্য এখানে যে ইন্ডিয়ান অফিসার উইথ কাজী এন্ড মুফতি থেকেছেন এরা পুরো রিপোর্টটাকে রিভিউ করবে এন্ড ফাইনাল রিপোর্টের জন্য পাঠাবে গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল অলওয়েজ সব জায়গায় ইম্পর্টেন্ট আছে, কাকে ডেথ দিতে হবে, কার জমি কেড়ে নিতে হবে। এক্ষেত্রে যদি আপনি কোনো ক্রিমিনাল করে আছেন এই ফৌজদারি জিনিসের ক্ষেত্রে, যে কোনো ক্রিমিনাল চার্জেস আপনার এখানে ইসলামিক ল হিসাবে ফলো হবে, ইসলামিক লস হিসাবে এখানে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু এই জায়গায় আপনার যাই থাকুক, আপনি যদি হিন্দু আছেন দেন হিন্দুজ ল ফলো হবে, আপনি যদি মুসলিম আছেন দেন মুসলিম লস ফলো হবে। কিন্তু ওখানে আপনি হিন্দু আছেন মুসলিম আছেন ডাজন্ট ম্যাটার, ওখানে আপনার ইসলামিক লস ফলো হবে। কেন হবে আমি বলছি, লিখেন। অনুপম মাথায় হাত কেন, কি এত ট্যালেন্টেড ছিল ব্রিটিশরা? ব্রিটিশরা কি ট্যালেন্টেড ছিল আপনার সুন্দর করে বুঝবেন যখন এন্ট্রি মহাত্মা গান্ধী নেবে। ব্রিটিশরা কি ট্যালেন্টেড ছিল আজকেও বুঝবেন আপনি কি লর্ড কর্নওয়ালিস কি করেছে ইন্ডিয়ানদের সাথে। উইদাউট, আমি তো পড়াবো আপনাকে হিস্ট্রি, দেন হিস্ট্রি পড়ানোর পর বিলিভ মি আপনি মহাত্মা গান্ধীর উপর 3-4টে বই পড়ার ইচ্ছে করে যাবে। কেন আপনি তখন বুঝবেন, নর্মালি আমরাও যখন ছোট ছিলাম, এটা তো ক্লাসেই রেকর্ড যাবে, ছোট ছিলাম, ফার্স্ট আমার হিরো ছিল আজাদ, চন্দ্রশেখর আজাদ, মেরে দিচ্ছে। সেকেন্ড হিরো ভগৎ সিং, মেরে দিচ্ছে। দেন সবচেয়ে পপুলার লেভেলের হিরো হলো নেতাজি সুভাষচন্দ্র বোস, যেহেতু আমাদের এখানকার, মেরে দিচ্ছে। কিন্তু যখন আমি নিজের অপশনাল পেপার পড়তে স্টার্ট করলাম, স্যারের আন্ডারে গেলাম, পুরো জিনিসটা হ্যাঁ ওখানে নকর হ্যাঁ চেঞ্জ হয়ে ডাইরেক্টলি রিফ্লেক্ট হয় মহাত্মা গান্ধী। রুল অফ ল কে কিভাবে ইউজ করতে, আজকে আপনি যখন কর্নওয়ালিস, তো আজকে আমি পুরোটাই কমপ্লিট করবো, আপনার 6:30 হয়ে যাক 7 হয়ে যাক ডাজন্ট ম্যাটার, আজকে আমাকে কমপ্লিট করতে হবে, নাহলে টানতে পারবো। কর্নওয়ালিস কি কি ঝামেলা করেছে, কর্নওয়ালিস হ্যান্ডেল কিভাবে করেছে আমাদের এখানকার পলিসি গুলোকে, আপনি দেখবেন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, এতই চালাক ছিল। বুঝে গেছেন? এটা কমপ্লিট হয়ে গেছে লেখা, লেখো। লাস্ট 2 বছর ধরে 3 বছর ধরে আমি শুধু স্ট্যাটাসে দিচ্ছি হ্যাপি গান্ধী জয়ন্তী, তার আগে কোনোদিন গান্ধীজি আমার পছন্দের ফেভারিট ছিল না, স্বীকার করে নিচ্ছি আমি। অপশনাল পেপার বা যখন হিস্ট্রি আপনি পড়বেন তখন বুঝবেন কি ইংরেজদের সাথে লড়াই করার জন্য ওনাকে দরকার ছিল আমাদের। যেমন এখন ব্রিটিশদের আমেরিকার সাথে বা চায়নার সাথে লড়াই করার জন্য আমাদের ইকোনমিক্যালি খুবই স্ট্রং হতে। চায়না কি করেছে, চায়না করেছে আমেরিকানরা মিলিটারি ওয়েপেনে সবচেয়ে বেশি অ্যাডভান্স, চায়না এই মিলিটারি ওয়েপেনকে নিজে কাজে করেনি, ম্যানুফ্যাকচারিংকে হেভি করে দিয়েছে। পুরো গ্লোবালের 30% ম্যানুফ্যাকচার একাই চায়না করে। আপনি আমরা তো নিজেই ওয়ার করতে পারি না, আমাদের ফরেন মিনিস্টার বলছে আমরা ওয়ারে চায়নার সাথে করতে পারবো না, যেহেতু হিউজ অ্যামাউন্ট ম্যানুফ্যাকচার করি। ইভেন আমেরিকা ওয়ার করতে পারে না, করলে ম্যানুফ্যাকচারিং অফ আপনার ইকোনমিক কলাপস হয়ে যাবে। ওর টার্গেটই আছে, ওদের টার্গেটই আছে কি বিশ্বকে আমার উপরে এতটাই ডিপেন্ডেন্ট করব, আমি যা চাইবো তাই করতে হবে ওকে। ইকোনমিক্যালি সব হ্যান্ডেল করে নেবার, ম্যানুফ্যাকচারিং সব কিছু আফ্রিকা নিজের আন্ডারে নিয়ে নিয়েছে। ভবিষ্যতে 200 বছরের কোল রিজার্ভ, মাইকা রিজার্ভ, এইসব রিজার্ভের জন্য মিডল ইস্ট আমেরিকার আছে। দেন মিডল ইস্টের রিসোর্স শেষ হচ্ছে, দেন আমেরিকা এক্সপেন্ড করার জন্য ওয়ার খেলছে এখানে, মিডল ইস্ট শেষ, দেন বাঁচলো কি শুধু আফ্রিকা। এশিয়ায় ও কিছু করতে পারবে না, ইন্ডিয়ার সারাউন্ডিং এরিয়াতে ইন্ডিয়া করতে দেবে না। আপনি যদি ধরেন পাকিস্তানের সাথে লড়াই, বাংলাদেশের সাথে, নেপাল ভুটানের সাথে লড়াই করেন, দেন ইন্ডিয়া অ্যালাউ করবে না আপনাকে, যেহেতু এটা রিসোর্স আমার আছে, আমার সারাউন্ডিং এরিয়া আছে। বাঁচলো কি সাউথ ইস্ট এশিয়া, চায়না অ্যালাউ করবে না আপনাকে, এন্ড আফ্রিকা চায়নার আন্ডারে আছে, ট্রিটি নেই, দেন আমেরিকা বাদ। কি সুন্দর পলিসি ওদের। এনিওয়ে এই পলিসিগুলো আমরা এক এক করে পড়বো আজকে। হয়ে গেছে, এটা হয়ে গেছে,
চলো, রঞ্জনের কি হলো? আচ্ছা, রঞ্জন সাইডে এসে যাচ্ছে। ঠিক আছে, রঞ্জনের সাথে কথা বলছি, দাঁড়ান। ঠিক আছে রঞ্জন, আমাদের ওয়ারেন হেস্টিংস ডান। আচ্ছা, এখানে যে আমি এরম দিলাম ওয়ান লাইনার নোটস, আমি আপনার জন্য আজকে আর কালকে রাত্রে বসে লিখে দেবো। আপনি মেন জিনিস বুঝে গেলেন। এর মধ্যে ডেটা আমাকে জাস্ট ওয়ান লাইনার হিসাবে ডেটা লিখতে হবে, আমি লিখে দেবো আপনার জন্য। যেহেতু আমার কাছে এত বড় 10 পেজের একটা নোটস আছে, দেন ওটা আপনার কোনো কাজের নয়। আমার ওখান থেকে ইম্পর্টেন্ট ডেটাগুলো ক্রিয়েট করবো, ওয়ান লাইনার আপনাকে লিখে দেবো। আপনি ফাংশনটা বুঝে গেলেন কি রেভিনিউ ওয়ারেন হেস্টিংস কি করলো, রেভিনিউকে কালেক্টরের আন্ডারে দিয়ে দিল। এবার আরো একটা এখানে জিনিস শুনুন, এই যে কালেক্টর হবে, এখানে যিনি কালেক্টর বসবেন, এখানে যিনি কালেক্টর বসবেন কোন শর্তেই ইন্ডিয়ান হবে না, উনি যে কোনো শর্তে ব্রিটিশ হবে। উইদাউট ব্রিটিশ এখানে ডিস্ট্রিক্ট কালেক্টর কেউ হবে না। তাহলে ব্রিটিশ মানুষ যদি কালেক্টর হয়, রেভিনিউ ইজিলি কালেক্ট করে ওকে দেবে। ব্রিটিশ মানুষ যদি আপনার জাজ হয়, তাহলে ও জাজ গুলোকে কিভাবে দেখবে? হিন্দুজ লকে হিন্দুজের উপর, মুসলিম লকে মুসলিমের উপর। এবার আপনার কোয়েশ্চেন, স্যার বলুন। হ্যাঁ, এবার আপনার কোয়েশ্চেন হয়নি, হয়তো আপনি এখনো বুঝেননি। স্যার ইউরোপিয়ান যদি ঝামেলা করতো তাহলে কি করতো? ব্রিটিশ ল কিভাবে ইমপ্লিমেন্ট করতো বলুন? বুঝে গেলাম ব্রিটিশ ল, কিন্তু কিভাবে না, আপনি পড়ে নিয়েছেন সেই জন্য ইজিলি বলে দিলেন। দাঁড়া, কোয়েশ্চেন নাম্বার 1 আপনাকে এমনি মুখস্থ করে। কোয়েশ্চেন নাম্বার 1 আপনি তো কোয়েশ্চেন করতে পারেন, স্যার এখানে হিন্দুজদের জন্য হিন্দুজ ল, মুসলিমদের জন্য মুসলিম ল, তাহলে এখানে হিন্দুজ এন্ড মুসলিম দুজনের জন্য ইসলামিক লস কেন? কোয়েশ্চেন হতে পারে। এটা পুরোটা এরিয়ায় নবাবদের আন্ডারে আছে। নমিনাল হেড কে এরিয়ার? নবাব। নবাবের ধর্ম কি? ইসলাম। দেন নবাবের উপরে যে সুপিরিয়র বসে আছেন এম্পায়ার, এম্পায়ার কি ধর্ম ফলো করছে? ইসলাম। ওরা যে রেগুলেশনস লাগিয়েছে ইসলামিক ল লাগিয়েছে, কি এরকম ভাবে ডেথ পেনাল্টি হবে, এরকম ভাবে হবে। দেন ব্রিটিশরা জেনে শুনে এদের সাথে ডিরেক্টলি লড়াই করতে যাবে নাকি? আপনার লকে খারিজ করে দিলাম, আপনাকে অমান্য করে আমি হিন্দুজদের জন্য হিন্দুজ ল এন্ড মুসলিমদের জন্য মুসলিম ল করতে পারি না। আমার স্বার্থ আছে রেভিনিউ নেওয়া, আমার স্বার্থ আছে আমার আমার বেনিফিট হলেই হলো। আপনি কি করছেন? আপনার প্রজাদের সাথে দেখেন। এটাকে লর্ড কর্নওয়ালিস চেঞ্জ করবে, স্লোলি করে চেঞ্জ করবে। এর মধ্যে ঝামেলাও আছে, এর মধ্যে ঝামেলা কি আছে? ব্লাড মানি কনসেপ্ট চলতো। লর্ড কর্নওয়ালিস যখন আসবে তখনও বলা হবে ব্লাড মানি কনসেপ্ট কি। যদি ব্রাহ্মণ শূদ্র পিপলকে মেরে দেয় বা রেপ করে বা যাই করে, দেন ব্রাহ্মণকে আপনি পানিশমেন্ট দিতে পারেন না। আপনাকে যদি টাকা দিয়ে দেয় ওই শূদ্র মানুষের কোনো রিলেটিভ, কি আমি এই ক্রাইমের জন্য সরি, ওই শূদ্র মানুষ ব্রাহ্মণ যদি টাকা দিয়ে দেয়, দেন ওর ক্রাইম অফ, হিজ একদম মরাল নর্মাল মানুষ। এটাকে বলে ব্লাড মানি কনসেপ্ট। এটা মুসলিমতেও চলতো, হিন্দুতেও চলতো। মুসলিমেও চলতো কি যদি কোনো রিচ মানুষ বা ধনী মানুষ আছে, ধরে নাও কোনো মেয়েকে কিছু করেছে বা কাউকে মার্ডার করে দিয়েছে, দেন ও যদি টাকা দিয়ে দেয়, দেন ওর যত পাপ আছে যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেবে। এটা এম্পায়ার লাগিয়ে দিয়েছিল, এটা আমাদের গুপ্তা পিরিয়ড থেকে চলে আসছে। এটাকে বলে ব্লাড মানি কনসেপ্ট। বুঝে গেছেন? তাছাড়া আরো একটা ছিল হিন্দুজ এন্ড মুসলিম দুজনের মধ্যে, কি যদি কোনো মানুষ ধরে নাও অন্নপূর্ণার আমি হাত কেটে দিয়েছি রেগে গিয়ে, আমি নর্মাল হিন্দু মানুষ, আমার ধর্ম টর্ম ছেড়ে দাও, দেন কাট অফ দ্য লিম্ব আপনিও করতে পারেন এজ এ পানিশমেন্ট হিসাবে। যখন বিচার হলো আমি অন্নপূর্ণার হাত কেটেছি, দেন আমারও অন্নপূর্ণা একটা হাত কেটে দেবে। এটা ইসলামিক ল অ্যান্ড হিন্দুজ ল দুটোই তখন ফলো করতো। দেন ও ঝামেলাই ক্রিয়েট করেনি। এখানে বলো সব ঝামেলা নবাব বুঝুক, আমি এখানে মাথা লাগাবো না। ক্রাইম করেছে নবাব বুঝুক, নবাবের মধ্যে রিলিজিয়াস গত ঝামেলা হবে, আমার রেভিনিউ নিয়ে কাজ, সেই জন্য মাথা লাগাইনি। ক্লিয়ার? হ্যাঁ, শেষ অব্দি গভর্নর জেনারেল কাছেই যেত ওই ডেথ পেনাল্টি আর কনফিসকেশন অফ প্রপার্টির সময়, আদার জিনিসের সময় নয়। যদি এখানে কাউকে ডেথ পেনাল্টি ছাড়া নর্মাল কোনো জিনিস দিয়ে দেয়, নর্মাল ধরে নিন কি চুরি করার জন্য কারো হাত দিয়ে চুরি করছেন, দেন হাত কেটে দেবে, এটা যদি দিয়ে দেয় এটাও ওয়ান টাইপ অফ ডেথ পেনাল্টি, এর জন্য অ্যাপ্লাই করতে হবে। নর্মাল যদি কোনো কিছু হয়, মুরগি চুরি হয়ে গেছে বা ডিম চুরি হয়ে গেছে ধরে নাও, দেন ওর জন্য কোনো ডেথ পেনাল্টি হবে না, ওটা আপনি নিজে ডিসাইড করে দিয়ে
ক্লিয়ার? কিন্তু মানুষকে মারার জন্য আপনাকে গভর্নর জেনারেলের পারমিশন নিতে হবে। আপনার এখানে হিন্দুজ লস, মুসলিম লস যাই আছে আমি প্রোভাইড করব না। বুঝে গেছেন? ক্লিয়ার? ওটাকে ব্লাড মানি কনসেপ্ট বল। হ্যাঁ বলছি, কোনটা ব্রিটিশ? এটা ব্রিটিশ অফিসার থাকবে, ল না। ওটা বলছি, ওটার জন্যই নেক্সট স্লাইডে। হ্যাঁ, এবার কোয়েশ্চেন ছিল স্যার কাজী এন্ড মুফতি। এটা মেডিয়েভেল টার্ম, যেহেতু আমি মেডিয়েভেল এখনো পড়াইনি। মুফতি ইজ এ জাজ, এটা ইংলিশে আমরা একে জাজ বলি, আর পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে একে বলা হয় কাজী। ঠিক আছে? মুফতি ধরে নাও তিনটে স্টেপ আছে, 1 স্টেপ, 2 স্টেপ এন্ড 3 স্টেপ। ধরে নিন এখানে কোনো বাচ্চা আছে, 6-7 বছরের বাচ্চা, এন্টায়ারলি রিলিজিয়াস ইনস্টিটিউশনে পড়ছেন। এন্টায়ারলি বলতে হাই মাদ্রাসা নয়, নর্মাল যে মাদ্রাসাগুলো হয় যেখানে শুধু ইসলামিক লই পড়ানো হয়, ইসলামিক ধর্মই পড়ানো হয়, ওখানে কোনো স্টুডেন্ট পড়ছে ধরে নাও। দেন স্টুডেন্ট পড়ছে, স্টুডেন্ট পড়ে ফার্স্ট স্টেপ ডাউন করে সেকেন্ড স্টেপে আসলো। সেকেন্ড স্টেপে ওকে যা যা সাবজেক্ট পড়ানোর ওটা পড়ানোর পর ও একটু বড় হয়ে গেল, ইন্টারমিডিয়েট, এটা সেকেন্ড স্টেপ। দেন থার্ড স্টেপে এখানে যদি ও কোরআন অ্যান্ড তার সাথে সাথে শরিয়া ল মানে ইসলামিক ল যদি পুরোটাই পড়ে নেই, বুঝে নেই, অ্যান্ড থরলি অ্যারাবিকের ট্রান্সলেশন বুঝতে পারে যে এই লটা কেন আসা হয়েছিল, কোরআনের এই এই ধরে নাও এই চ্যাপ্টারটা কিভাবে পৃথিবীতে আনা হলো, কিভাবে কি হলো, ইনসিডেন্ট গুলো যেগুলো কোরআনিক আছে সবগুলো জেনে নেই, দেন এর টার্ম হবে মৌলবি, মৌলভি ওর মৌলানা। এর উপরে যিনি রিসার্চ করবেন কি হ্যাঁ লটা কি এই জায়গায় কোনো ধরে নাও দুটো ফ্যামিলির মধ্যে লড়াই আছে, দেন লড়াইয়ের জিনিসগুলো ও খুঁজে পাচ্ছে না নর্মালি কি কোরআনে কি আছে এন্ড শরিয়াতে কি আছে, দেন ইনি মুফতি ফাইনাল ভার্ডিক্ট দেবেন কি এর ইন্টারপ্রিটেশন এরম আছে, মানে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন ও ল্যাঙ্গুয়েজ অফ দ্য শরিয়া ইন্টারপ্রিটেশন এই মানে হচ্ছে, দেন একে এই পানিশমেন্টটা দেওয়া হবে। ওই টাইটেলটাকে বলা হয় মুফতি। ইজ লাইক পিএইচডি হোল্ডার, যে কোনো একজন মানুষ যার হিউজ অ্যামাউন্টের নলেজ আছে যে কোনো একটা সাবজেক্টে। ডাক্তারের ক্ষেত্রে সবচেয়ে ডিএম ডিগ্রি, ডক্টরেট অফ মেডিসিন, তাই না? তার নিচে এমডি থাকে, এমডি তো ডক্টরেট অফ মেডিসিন, ডক্টর অফ ডিএম আলাদা, দেন এমবিবিএস। তো যার ডিএম ডিগ্রি আছে তার কাছে যদি আপনি যান, উনি একটা অর্গানের বিশেষজ্ঞ। আপনি হার্টের সমস্যা নিয়ে গেলেন, উনি 10টা 20টা ওষুধ দেবেন না, চেক করবেন, ব্লাড চেক করবেন, এই জায়গায় সমস্যা আছে, একটা ওষুধ দিয়ে দেবেন। আপনি এমবিবিএস এর কাছে যাবেন, উনি 15টা অপশন দিয়ে দেবেন, যে কোনো একটা অপশন কাজে লাগবে। আপনি এমডির কাছে যাবেন, উনি 5টা অপশন দেবেন, 5টা ওষুধ আপনার কাজে হয়ে যাবে। কিন্তু ডিএম এর কাছে গেলে যে কাজের জন্য গেছেন একটাই ওষুধ দেবে। তো উনি হচ্ছেন মুফতি, ইনি হচ্ছেন মাওলানা, এন্ড কাজী ইজ এ জাজ, নাথিং। তো ইনাদের দুজনকে রেখেছিল যেহেতু এখানে ইসলামিক ল ফলো হচ্ছে, দি ইসলামিক ইন্টারপ্রিটেশন এরা ফাইনাল করে আমাকে দেবেন। ফাইনাল করে আমাকে দেবেন মানে এখানে যে ইন্ডিয়ান অফিসার বসিয়েছে ইনি ইংলিশ জানেন, দেন এরা ফাইনাল করে ইসলামিক ল বলবে এই পানিশমেন্টের জন্য এই এই ল আছে ইসলামে, দেন এ কমিউনিকেট করবে গভর্নর জেনারেল সাথে ইসলামিক লয়ে পানিশমেন্টের জন্য, যেমন ইসলামিক লয়ে চুরির জন্য হাত কেটে দেওয়া পানিশমেন্ট আছে, হাত কেটে দিতে হবে, দেন গভর্নর জেনারেল আপনাকে বলবে হাত কাটতে হবে না কাটতে হবে না। যেহেতু গভর্নর জেনারেল ইজ সর্বে সর্বা এখন বেঙ্গলের, বুঝে গেলেন? যেহেতু ইসলামিক ল আছে সেই জন্য এখানে কাজী মুফতি বসিয়েছে। লর্ড কর্নওয়ালিস ইসলামিক ল এখানে ফলো করবে না, হিন্দুজ ল এখানে ফলো করবে না, দেন কাউকেও বসাবে না। ক্লিয়ার স্যার? বুঝে গেছে? চলুন, আর কি কোয়েশ্চেন ছিল? আরো একটা কোয়েশ্চেন আছে। এবার বললেন আপনি কি স্যার ওখানে যেহেতু স্পেস নেই সেই জন্য স্যার আপনি ডিস্ট্রিক্ট লেভেলে দিওয়ানি আদালত বসিয়ে দিলেন, তারপরে আপনি সদর দিওয়ানি আদালত বসিয়ে দিলেন, তারপরে আপনি কি বসালেন? বোর্ড অফ রেভিনিউ বসালেন, এন্ড এরই সাথে আছে কি গভর্নর জেনারেল প্লাস 2 মেম্বার। এটা তো আপনি শিখিয়ে দিলেন স্যার, এখানে আপনি দেখিয়ে দিলেন, এই জায়গায় আপনি দেখিয়ে দিলেন স্যার এখানে কি থাকবে, এখানে ডিস্ট্রিক্ট ফৌজদারি আদালত থাকবে, এর উপরে কি থাকবে সদর ফৌজদারি আদালত থাকবে, এন্ড এর উপরে কি আছে গভর্নর জেনারেল। ঠিক আছে, এটা শিখিয়ে দিলেন। এগুলো সবগুলোই আপনি হিন্দু পিপল
অ্যান্ড তার সাথে সাথে মুসলিম পিপলকে দিয়ে দিলেন। কিন্তু এই জায়গায় কেউ যদি ক্রাইম করে, সে যদি ইউরোপিয়ান হয়, ইউরোপিয়ান মানে খ্রিস্টান হয়, দেন তাহলে কি হবে? দেন ওয়ারেন হেস্টিংস বললো খ্রিস্টানের জন্য আপনার রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে একটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করুন। এই জন্যই সুপ্রিম কোর্ট এস্টাবলিশ। সুপ্রিম কোর্ট থাকবে কোথায়? ফোর্ট উইলিয়ামে, মানে ক্যালকাটায়। কোন অ্যাক্টের মাধ্যমে দিয়েছে? রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে দিয়েছে, মানে তাহলে 1773 তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিয়েছে। বুঝলেন? তাহলে এবার খ্রিস্টান যদি ক্রাইম করে, খ্রিস্টান বলতে ইউরোপিয়ান, সেটা ডাচ হতে পারে, ডানিশ হতে পারে, পর্তুগিজ হতে পারে, খ্রিস্টান যদি ক্রাইম করে দেন ইউরোপিয়ান ল তার উপর ইমপ্লিমেন্ট হবে। তার জন্য তাকে এই দেওয়ানি ফৌজদারি কোথাও যেতে হবে না, ডাইরেক্ট আপনি আসবেন ফোর্ট উইলিয়ামে, ক্যালকাটা সুপ্রিম কোর্টে আসবেন, দেন আপনার বিচার আমরা করব। এর আন্ডারে ধরে নাও কেউ ব্রিটিশ মানুষ আছে, বিজনেস করছে, দেন তার আন্ডারে ইন্ডিয়ান মানুষ কোনো কেস এনে দিল, দেন ওই কেসটা এই জায়গায় হবে না, যেহেতু ইউরোপিয়ান ইনভলভ আছে, আপনাকে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যেতে হবে, নাহলে ফোর্ট উইলিয়াম যেতে হবে। দুটো ব্রিটিশদের মধ্যে, দুটো পর্তুগিজের মধ্যে ক্রাইম হয়ে গেলে, একটা পর্তুগিজ অন্য পর্তুগিজ ব্রিটিশকে মেরে দিল, মার্ডার করে দিল, দেন এখানে পানিশমেন্ট যদি নেন ব্লাড মানি হিসাবে মেরে দিন, কিন্তু ওই ব্লাড মানি কনসেপ্টটা হিন্দুজ এন্ড মুসলিম লয়ে চলবে, ওই লটা এখানে নয়। আপনি যেহেতু ইউরোপিয়ান আছেন, আপনি আসবেন সুপ্রিম কোর্ট ক্যালকাটায়, যেটা 1773 তে এই জন্যই এস্টাবলিশ করা হয়েছিল কি এতগুলো ক্রাইম করছে ইউরোপিয়ানরা, তাকে শর্ট আউট কিভাবে করবেন। আছে ইন্ডিয়ার টেরিটরিতে যেখানে হিন্দু ল এন্ড মুসলিম ল দুটোই ফলো হচ্ছে, কিন্তু উনি আছেন ইউরোপিয়ান, খ্রিস্টানিটি ফলো করে, দেন ওনার জন্য করবেন কি, ওনার জন্য আপনাকে ইউরোপিয়ান লজ ইমপ্লিমেন্ট করতে হবে। দেন এখানে 73 তে একজন সিজি চিফ জাজ, তার সাথে দুজন আলাদা মেম্বার্স অ্যাড করে দেওয়া হলো। এন্ড চিফ জাজ কে হলেন আমাদের লর্ড ইম্পে, লর্ড এলিজা ইম্পে বলতে পারেন আপনি। না, বুঝে গেলেন? এবার আপনি ক্রাইম করুন, আপনি ইউরোপিয়ান হন আপনাকে ধরবো, আপনি মুসলিম হন আপনাকে ধরবো, আপনি হিন্দুস হন আপনাকে ধরবো। এবার কোয়েশ্চেন আপনি বলতে পারেন স্যার শিখ হলে, শিখ তখন আসেনি, ক্রিয়েশন হচ্ছে, ঝামেলা হচ্ছে, ওর ধর্ম হিন্দুইজমের মধ্যেই ধরবে, বুদ্ধিস্ট হিন্দুইজম লয়ের মধ্যেই আসবে, জৈন হিন্দুইজম লয়ের মধ্যেই আসবে। বুঝে গেছে? এই জন্য সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশ করা হয়। কফি খাবেন? না, ব্রেক হবে তো। বুঝেছে রঞ্জন? সুপ্রিম কোর্ট কোথায় আছে এখন? আমি ভাবছি ক্যালকাটা বলে দেবে রঞ্জন, ধরে না। দিল্লি বলুন, আমাদেরই তো আছে, নিউ হোক পুরাতন হোক আমাদের, বন্ধু পুরাতন হোক নতুন হোক আমারই তো, তাই না? নতুন বন্ধু পুরনো বন্ধু কি আছে? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। চলুন, এবার হলো কালচারাল ডেভেলপমেন্ট। একটু আপনাকে বলে দিই, ডেটা আমি দিয়ে দেবো। কালচারাল ডেভেলপমেন্টও করেছিল মিস্টার ওয়ারেন হেস্টিংস। কালচারাল ডেভেলপমেন্টের মধ্যে কি, ফার্স্ট ওয়ারেন হেস্টিংস wasn't না করে শর্টকাটে দিই, ওয়ারেন হেস্টিংস কি কি কন্ট্রিবিউশন করেছিল? ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ান নেচার, ইন্ডিয়ার লিটারেচার কে ডেভেলপ করার জন্য অনেকগুলো স্টেপ অ্যালাউ করেছিল। স্টেপ অ্যালাউ করার জন্য ওয়ারেন হেস্টিংস এর সাথে অনেকগুলো ব্রিটিশরা ছিল, তাদেরকে আমরা বলি ওরিয়েন্টালস। ওরিয়েন্টালস এর একটা টপিক আছে, আমরা ন্যাশনাল মুভমেন্টে যখন ঢুকবো দেন সেই টপিকটা আমরা পড়বো।
এর মধ্যে কি ছিল? চার্লস উইলকিন্স। হ্যাঁ, চার্লস উইলকিন্স ছিলেন, ইনি দ্য গীতা প্লাস হিতোপদেশ, হিতোপদেশ, এটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। আর এই ইংলিশে ট্রান্সলেশনের ইন্ট্রোডাকশন লিখেছিল ওয়ারেন হেস্টিংস। ইন্ট্রোডাকশন written by ওয়ারেন হেস্টিংস। কেন করেছিলেন? ওয়ারেন হেস্টিংস দেখলেন কি ইন্ডিয়ার ক্ষেত্রে, আচ্ছা আপনি বলবেন কেন করেছিলেন। হুম, হয়েছে হিতাপদেশ, দা গীতা প্লাস হিতা ধরে আপনাকে কেস ফাইল করবো। হয়েছে? আমি সরে যাব? রঞ্জন এখানে এসে যাও, এখানে এসে যাও রঞ্জন। দেন এশিয়াটিক সোসাইটি কে করে? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। কেন করে? বই কেন করবে? কেন করবে? কালচার বোঝার জন্য করছে। Yeah. এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, স্যার উইলিয়াম জনস, 1784। পার্ক স্ট্রিটে আছে, মেট্রো থেকে নেমেই পেছন দিকে নামবেন, দেন দেখবেন ওখানে আমার একটা ছবিও আছে, উইলিয়াম জনস রেখেছে। অনুপমকে বলছি, অনুপম সিরিয়াসলি ভাবে শুনছি। শুনুন, এত জিনিসগুলো কেন করলো? এরা এটাও করেছিল। দেন এই জিনিসগুলো ওয়ারেন হেস্টিংস কালচার, নেচার অ্যান্ড লিটারেচার, আরো তার সাথে সাথে ইন্ডিয়ার পাস্ট গুলোকে কালেক্ট করা স্টার্ট করলেন। কালেক্ট করার দুটো স্বার্থ ছিল, এক তো ইন্ডিয়ার পাস্ট খুবই বড় আছে, এদেরকেও প্রাউড ফিল করা উচিত কি এদেরও পাস্ট আছে, নালে এরা ইনফেরিয়ার রেস হিসাবে নিজেকে ফিল করতো ব্রিটিশদের সামনে। বুঝে গেলেন? দ্বিতীয়, আমরা যদি এদের এই রিসোর্স গুলোকে ইংলিশে ট্রান্সলেট করি, এদের রিসোর্সকে, মুসলিমদের রিসোর্সকে, দেন আলটিমেটলি কি করলো ওয়ারেন হেস্টিংস এদেরকে কালেকটিভ করে এদের মধ্যে যা যা লস ছিল, হিন্দুস যা যা লস ছিল, মুসলিম ইসলামিক যা যা লস ছিল, তাকে একটা বুকের আকার দিল। সেই বুকটাকে বলা হয় কোড অফ গ্যান্টু ল। কোড অফ গ্যান্টু ল।
এটা বুকের আকারে পাবলিশ করে দিল কি এরপরে যে ব্রিটিশরা ভারতবর্ষে যাবে তারা যেন ইংলিশে এই ইসলামিক লজ আর হিন্দুজ লজ দুটোই যেন পড়ে যায়, তাহলে ইজি হবে জুডিশিয়াল সার্ভিস এন্ড রেভিনিউ সার্ভিসকে হ্যান্ডেল করার জন্য। বুঝে গেছেন? হুম, ওই জন্যই পড়েছিল, ওটা লিখে দিচ্ছি আমি। এটা এমনি বললাম, মেন ডিটেলস লিখে দিচ্ছি আমি। ক্যালকাটা মাদ্রাসা কবে হয়েছিল? 81। হয়ে গেছে লেখা? রঞ্জন হয়ে গেছে? চলো এবার এই যে কোড অফ গ্যান্টুলোজ এখানে কালেকটিভলি লেখা আছে, এই কোড অফ গ্যান্টুলোজ ওরা আগে ডিসকভার করে ক্যালকাটা মাদ্রাসা। এই ক্যালকাটা মাদ্রাসায় হিন্দু লস, ইসলামিক লস দুটোকেই পড়ানোর জন্য এর সাথে সাথে আরো বেদাস, পুরাণাস, ধর্মশাস্ত্র এন্ড ধর্মশ্রুতি এগুলোকে পড়ানো স্টার্ট করলো এন্ড এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা স্টার্ট করলো, যেটা ফাইনাল ভার্সন আসলো সেটাই কোড অফ গ্যান্টুলো হয়। এই জন্য ক্যালকাটা মাদ্রাসা করছিল কি হিন্দুজ লস এন্ড মুসলিম লস সবগুলোকে পড়ে ফাইনালি আমরা বুঝবো এরা পানিশমেন্ট কিভাবে দেয়, কি কি দেয়, এন্ড সবগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে বুক আকারে পাবলিশ হয়ে গেল লন্ডনে। লন্ডনে যখন পাবলিশ হয়েছিল লিমিটেড মানুষের হাতে দিয়েছিল, ভারতীয়দের হাতে দেয়নি, কি ভারতীয়রা জানতো না কি ইসলামিক লস এন্ড হিন্দুজ লস ওরা ইংলিশে ট্রান্সলেট করেছে। যদি ভারতীয়রা জানে দেন অ্যাওয়্যার হয়ে যাবে কি ওদের ধর্মগুলোকে আমরা জেনে নিচ্ছি, ওদেরকে ওরমই থাকতে দাও, ওদেরকে জানতে হবে নাকি আমরা জানি। পরে গিয়ে ব্রিটিশদের ওখান থেকে কোনো কারণবশত যেরকম ভাবে লিক হয়ে যায়, লিক হয়ে গেল কি কোড অফ গ্যান্টুলোজ নামে ইসলামিক অ্যান্ড হিন্দু ল দুটোই ওরা ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছে, একটাই বই ওর মধ্যেই সবকিছু দিয়ে দিয়েছিল। এবার চ্যাপ্টার হবে ধর্মশাস্ত্র এন্ড ধর্মশ্রুতি। ডিএস কারণ নাম আছে রঞ্জন, ডিএস কি কোনো ফেভারিট মানুষের নাম তোমার? ওকে এনিওয়ে ক্যালকাটা মাদ্রাসা ডান, ওয়ারেন হেস্টিংস ডান, ঠিক আছে। দেন আমাদের আছে চার্লস কর্নওয়ালিস। হ্যাঁ লর্ড আপনি রেসপেক্ট দিয়ে বল, আপনাকে আপনি যেমন আমাকে কি বলবেন, স্যার, আমার নাম স্যার, ওর নাম চার্লস কর্নওয়াল। হ্যাঁ কি রঞ্জন কি বলছে? কোনটা ও ডিএস এর নাম কি বলে ডাকে? কি ওকে এনিওয়ে চার্লস কর্নওয়ালিস, মিস্টার চার্লস কর্নওয়ালিস
আমেরিকাতে ছিলেন আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের সময়। আমেরিকা যখন ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই করছে, তো যারা লড়াই করছে তারা কে ছিল? তারা ব্রিটিশ পিপল, যারা আমেরিকায় বসবাস করত। এই ব্রিটিশ পিপলের এগেনস্টে লড়াই করত। ব্রিটিশদের এগেনস্টে লড়াই করত। বুঝে গেছেন? কিন্তু ও আমেরিকায় আছে, আমেরিকার মানুষ হয়ে গেছে। দেন এই ব্রিটিশ পিপলরা যখন এদের এগেনস্টে লড়াই করতো, এরই মাঝখানে এই কর্নওয়ালিস এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে না পারে কর্নওয়ালিসকে কল করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে। দেন কর্নওয়ালিসকে খুবই উল্টো পাল্টো বলা হয়। কর্নওয়ালিস এখানে যেহেতু দেখছিল, অ্যাডমিনিস্ট্রেট করছিল, এখানে হেরে যায়। আমেরিকানরা আমেরিকার ইন্ডিপেন্ডেন্স নিয়ে নেয়। লর্ড কর্নওয়ালিসকে যখন ওয়ারেন হেস্টিংস এর এগেনস্টে আপনার এ চার্জেস আসলো, ব্রাইবিং চার্জেস আসলো, কি হিউজ অ্যামাউন্টে করাপ্ট ছিলেন ওয়ারেন হেস্টিংস এন্ড রবার্ট ক্লাইভ। দেন ওয়ারেন হেস্টিংস রেজিগনেশন দিয়ে লন্ডন চলে যান। দেন এখানে চার্লস কর্নওয়ালিসকে মানে লর্ড কর্নওয়ালিসকে ব্রিটিশ পার্লামেন্ট রিকোয়েস্ট করে। ইনি ছিলেন খুবই সৎ, মানে ঘুষ টুস খেতেন না। দেন এনাকে রিকোয়েস্ট করা হয় কি আপনি ইন্ডিয়া, যে আমাদের একটাই কলোনি বেঁচেছে যেখান থেকে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে খুব সুন্দর করে চালাবো, আপনি ইন্ডিয়ায় যান। দেন ইনি টাইম নিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে টার্মস এন্ড কন্ডিশন দিয়েছেন। আমরা পড়ে গিয়ে হয়তো আরো 4-5টা ক্লাস পর আমরা ওই টার্মস এন্ড কন্ডিশন ঠিক জায়গায় পড়বো। টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিলেন। দেন ওই টার্মস এন্ড কন্ডিশন ব্রিটিশ পার্লামেন্ট মেনে নেয়। দেন ব্রিটিশ পার্লামেন্ট মানার পর চার্লস কর্নওয়ালিসকে বা লর্ড কর্নওয়ালিসকে ইন্ডিয়ায় সেন্ড করা হয়। এবার লর্ড কর্নওয়ালিস যে টার্মস এন্ড কন্ডিশন বলেছিল তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল কি ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে একজন ইন্ডিয়ান থাকবে না, একজনও না, একদম তাড়িয়ে ফেলে দাও। কেন? ব্রিটিশদের যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছিল যেটা আমেরিকায় চালাতো, সেখানে আমেরিকান পিপলদেরকে ব্রিটিশরা ভর্তি করে নিয়েছিল। ওই আমেরিকান পিপল ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়ে, ব্রিটিশদের ফিলোসফি পড়ে, ব্রিটিশদের ওয়ার্ক ট্র্যাডিশন দেখে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করে বসলো। দেন আমরা এই ফলটা ইন্ডিয়ায় করব নাকি? আমরা ইন্ডিয়াকে ব্রিটিশ পলিসি পড়াবো, ব্রিটিশ ফিলোসফি পড়াবো, ব্রিটিশ ইন্টেলেকচুয়ালদের সাথে উঠা বসা করতে দেবো, পরে গিয়ে এরাও আমাদের এগেনস্টে ওয়ার ক্রিয়েট করে দেবে। তো এদেরকে যতটা হোক মূর্খ হিসাবে রাখবো, এদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে নেব না। ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল, সেই জন্য আসে। সেই জন্য একটু আগে বললাম এটাকেই সলভ করবে এমজি গান্ধী, যেহেতু উনি ব্রিটিশ ফিলোসফি রুল অফ ল পড়ে আসবেন, রাইট? ওটাই ইমপ্লিমেন্টেশন করবে এদের এগেনস্টে। দেন এরা কিছু করতে পারবে না। বুঝে গেছেন? চলুন তাহলে লর্ড কর্নওয়ালিস और চার্লস কর্নওয়ালিস। রাহিমা ঘাবড়ে গিয়েছিল, চার্লস কর্নওয়ালিস তো নাম শুনিনি আমি। আমরা পড়েছিলাম ডিস্ট্রিক্ট যে ইউনিট ছিল, ডিস্ট্রিক্ট ইউনিটে ওয়ারেন হেস্টিংস ডিস্ট্রিক্ট কালেক্টর একটা ডেজিগনেশন ক্রিয়েট করে দিয়েছিল, ডিস্ট্রিক্ট কালেক্টর, তাই না? আচ্ছা, এই ডিস্ট্রিক্ট কালেক্টরের কাজ কি ছিল? আপনি বলবেন স্যার ইনি হচ্ছেন ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ এখন নাম, আগে ডিস্ট্রিক্ট দেওয়ানি আদালত ছিল, এখন নাম হয় লর্ড কর্নওয়ালিস বলো, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ কোথায় বসবে? ডিস্ট্রিক্টে বসবে। এন্ড ডিস্ট্রিক্ট একটা বড় ধরনের ইউনিট আছে। লর্ড কর্নওয়ালিস চার্লস কর্নওয়ালিস করলো কি, এর নিচে একটা কোর্ট অফ রেজিস্ট্রার ক্রিয়েট করলো। কোর্ট অফ রেজিস্ট্রার, এই কোর্ট অফ রেজিস্ট্রার কোথায় বসবে স্যার? এই কোর্ট অফ রেজিস্ট্রার বসবে তালুক লেভেলে বা পারগানা লেভেলে। তালুক ওর পারগানা, পারগানা ওর তালুক মানে হচ্ছে সাব ডিভিশন। মনে রেখে নিন, মুখস্থ করে নিন, নাহলে খাতায় লিখে নিন। যখনই তালুক ওর পারগানা বলা হবে, মুঘলদের পারগানা টার্গে ওটাকে বলা হয় সাব ডিভিশন আমাদের। বুঝে গেছেন? তাহলে কোর্ট অফ রেজিস্ট্রার একটা কোর্ট ক্রিয়েট করা হলো প্রত্যেক তালুক ওর পারগানা লেভেলে। যেমন আমাদের সাব ডিভিশনাল কোর্ট নেই, সেটাই কোর্ট অফ রেজিস্ট্রার। বুঝে গেছেন?
আমাদের জুডিশিয়াল পুরো সিস্টেম, পুলিশ পুরো সিস্টেম অ্যান্ড সিভিল সার্ভিস পুরো সিস্টেম ইনি ক্রিয়েট করে দেবেন। বলেন, কিছু বলছেন? তালুক মারাঠাদের ওইদিকে মানে নর্থ ইন্ডিয়ায় চলে, তালুকা যেটাকে বলা হয়। তালুকি সাব ডিভিশন, পারগানাই সাব ডিভিশন। সাব ডিভিশন এখনো ওয়ার্ড আসেনি, যেহেতু পার্সিয়ান এখনো আছে, অ্যান্ড তালুক আমাদের ল্যাঙ্গুয়েজ তখন চলতো ওই সেই জন্য। ওটা নিচে ছিল। হয়ে গেছে? রঞ্জন লিখছে, দাঁড়াও 10 মিনিট পর দেন আমার একটু লাঞ্চ খেতে যাব আমি। 10 মিনিট দেবেন, দেন তারপরে 6:30 অবধি ক্লাস চলবে। কোনো সমস্যা নেই? স্বাগতা, সমস্যা আছে? নেই? রাইমা, সমস্যা নেই? ঘুম পাচ্ছে? চায়ের ব্যবস্থা করে দেবো, চায়ের ব্যবস্থা করে দেবো। হয়ে গেছে, হয়ে গেছে, চলো। দেন এই কোর্ট অফ রেজিস্ট্রার, কোর্ট অফ রেজিস্ট্রার কে হবে? ব্রিটিশ পিপল। ডিস্ট্রিক্ট জাজ কে হবে? ব্রিটিশ পিপল। দেখুন কি করছে আমাদের সাথে। আমার মনে হয় চার্লস কর্নওয়ালিস আমার ওই দিদাকে নিয়ে পালিয়েছে, বা কেউ পালিয়েছে, বুঝে গেছো? অনেক দিনের। এর সাথে বদলা নিতে হবে, এর বংশধরকে আমি খুঁজে পাই শুধু। মুন্সিপ কোর্ট আমাকে আগে ধরবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, তুমি এমবিসি তে চলো, আমার এমবিসি তে কাজ করবে। তোমার রিলেটিভ আছে ব্রিটিশরা, ওখান থেকে কোহিনুরটা এনে দাও আমাকে। বুঝলে? মুন্সিপ কোর্ট, মুন্সিপ কোর্ট কোথায় থাকবে? এটা থাকবে ভিলেজ। আচ্ছা, এই ভিলেজ একটা ভিলেজের জন্যও থাকতে পারে, গ্রুপ অফ ভিলেজের জন্যও থাকতে পারে। গ্রুপ অফ ভিলেজেস লিখে দিলাম, যার যেরকম পপুলেশন আছে সেই শর্ত অনুসারে এরা করতো। ধরো না 20টা ভিলেজ আছে, পপুলেশন আছে 1000, দেন 20টা ভিলেজের জন্য একটা হবে মুন্সিপ। একটাই ভিলেজ আছে 40,000 পপুলেশন, তাহলে একটার জন্য একটাই করবে। বুঝে গেছে? তো ভিলেজ হতে পারে, গ্রুপ অফ ভিলেজেস হতে পারে। তো মুন্সিপ কোর্ট, হ্যাঁ স্যার, মুন্সিপ কোর্ট, হ্যাঁ এসডিও তো ওই উপরে বসে আছেন, কোর্ট অফ রেজিস্ট্রার, এসডিও। হ্যাঁ, এসডিও। আচ্ছা, এই মুন্সিপ কোর্টে আপনি কেস নিয়ে আসতে পারবেন 50 টাকার। এখন নয়, এখন তো আপনি 50 টাকা মানে নর্মাল হয়ে গেছে, সেই যুগের হয়তো 5 পয়সাও না, তার থেকে কম। 50 টাকায় যদি ভালো করে ভাতও, ভাত হোটেলে ভাতও দেয় না, 5 টাকা এক্সট্রা লাগবে, 55 টাকা বিল হয়েছে। বুঝে গেছে? 50 টাকা এখানে শুধু ইন্ডিয়ান পিপলদেরকে দিয়েছে। ইন্ডিয়ান পিপল, হিন্দুজ হতে পারে, মুসলিম হতে পারে, ইন্ডিয়ান পিপল বসবে এখানে। মানে এই মুন্সিপ কোর্টের জাজ ইন্ডিয়ান পিপল হতে পারে, লয়ার লেভেলে, উপরে নয়। কোর্ট অফ রেজিস্ট্রার ব্রিটিশ পিপল হবে। কোর্ট অফ রেজিস্ট্রারকে বললো কি আপনারা 200 টাকা অবধি কেস হ্যান্ডেল করতে পারবেন, মানে 50 টাকার নিচে মুন্সিপ কোর্ট কেস নেবে, 50 থেকে 200 টাকার মধ্যেকার কেসগুলো কে নেবে? কোর্ট অফ রেজিস্ট্রার। কোথায় থাকবে কোর্ট অফ রেজিস্ট্রার? রাইমা, মুন্সিপ কোর্ট 50 টাকার নিচের কেসগুলো নেবে, এন্ড 200 টাকা আর 50 টাকার মধ্যেকার কেসগুলো কোর্ট অফ রেজিস্ট্রার নেবে। আপনার সাব ডিভিশন কি? বোলপুর, বোলপুর নেবে ওই 200 টাকা কেস, সাব ডিভিশন। ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোর্ট আপনার 200 থেকে 500 টাকার কেস নেবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে।
দেন ডিস্ট্রিক্ট জজ ও ডিস্ট্রিক্ট কোর্টের উপরে রাখলো প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট। এই প্রভিন্সিয়াল সার্কিট কোর্টেও বসবে ব্রিটিশ, মানে ব্রিটিশ মানুষই এখানকার জজ হবে। এরও টাকার ভ্যালু কত দিল? এটা দিল 500 থেকে 1000। বুঝে গেলেন? লিখুন আগে। হ্যাঁ স্যার, হ্যাঁ প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট নাম শুনেছেন? দেখেন এই জিনিসগুলোই আপনাদেরকে এসএ পেপারে বাংলা আর ইংলিশ লেখার ক্ষেত্রে আপনার মাথা থেকে বের হবে। জুডিশিয়ারি ফাংশন ডেমোক্রেসি সম্বন্ধে লিখলেন, লর্ড কর্নওয়ালিসকে একটু হাইলাইট করে দিলেন কি আমাদের জুডিশিয়াল সিস্টেমের মানে বুনিয়াদ রেখেছিল কি লর্ড কর্নওয়ালিস। দেন এক্সামিনার সার্চ করবে লর্ড কর্নওয়ালিস, দেন দেখলো লর্ড কর্ন এক্সামিনার সাথে নলেজের সাথে আপনার নলেজ যদি ক্ল্যাশ হয় আর আপনি যদি জিতে যান, এক্সামিনারের ইনফেরিয়ার কমপ্লেক্স হবে। আমি জানি না, ছেলেটা জানে, মানে ছেলেটা হিউজ নলেজেবল, দেন আপনার নাম্বার এনহ্যান্স হবে না। না ওটা হবে না, বুঝে গেছেন? অলওয়েজ নেগেটিভ ভাবতে হয় না, পজিটিভ জানে, বুঝে গেছে? এবার যদি উনার ছেলে ভালো কাজ ফাজ করছে না, সেই দিনই কোনো ঝামেলা করে এসছে, দেন আপনি শেষ হবে। আচ্ছা প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট মানে কি? প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট মানে হচ্ছে প্রভিন্স হচ্ছে অনেকগুলো ডিস্ট্রিক্টকে একটা জায়গায় কালেক্ট করে রাখবে। একটা ডিস্ট্রিক্টের আন্ডারে একটাও প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট থাকবে। মানে আজকে এই প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট মালদা ডিস্ট্রিক্টে আছে, কালকে মিদনাপুর ডিস্ট্রিক্টে, পরশুদিন পূর্ব মিদনাপুর, পরের দিন পুরুলিয়া, পরের দিন বাঁকুড়া। সার্কিট কোর্ট মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারবে, এই ধরনের কোর্টকে এরা বলতো প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট। যেহেতু এদের কাছে ব্রিটিশ পিপল ছিল কম, হিউজ অ্যামাউন্ট অফ ব্রিটিশ পিপল আসেনি, দেন জাজ কে হবে? ব্রিটিশ পিপল। লয়ার কে আছে? ব্রিটিশ পিপল। তাহলে আমি যদি সব জায়গায় সব ডিস্ট্রিক্টের জন্য এক একটা করে প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট রাখি, ব্রিটিশ মানুষই নেই, কাজ কিভাবে করবে? এখন আমাদের এখানে ভারতীয় মানুষ আছে, সেই জন্য কাজ করে নিচ্ছি। দেন কম মানুষকে বেশি জায়গা পাঠানোর জন্য কি করলাম? মুভেবল কোর্ট করে দিলাম, ওই মানুষগুলো বিভিন্ন জায়গায় গিয়ে বিচার করবে। বুঝে গেছেন? মানুষ তো কম ওর, সেই জন্যই করলো। এই ডিস্ট্রিক্ট জাজ, এই যে ডিস্ট্রিক্ট জাজ আছে, এই ডিস্ট্রিক্ট জাজই এখন ডিস্ট্রিক্ট কালেক্টর। দেন 1790 সালে, 1790-তে এটাকে সেপারেট করার চেষ্টা করবে চার্লস কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। সেপারেট করার চেষ্টা করবে কিন্তু সাকসেসফুল হবে না, যেহেতু ব্রিটিশ মানুষই কম আছে। যদি আপনি সেপারেট করে দেন তাহলে এক্সট্রা করে জাজ লাগবে, এক্সট্রা করে ডিস্ট্রিক্ট কালেক্টর লাগবে, কতগুলো ব্রিটিশ মানুষকে এখানে এসে কাজ করানো হিউজ অ্যামাউন্টে ব্যয়বহুল, করতে পারবো না বলেই দুটো ডেজিগনেশন একসাথে আমরা দিয়েছি। প্রত্যেকটা জিনিসে ওদের লজিক আছে, ওরা ইমোশনালি কিছুই ভাবেনি। ইমোশনালি যদি ভাবতো তাহলে আমাদের মতো থাকতো। বুঝে গেছেন? আমরা ইমোশনালি ছিলাম, আমরা ভারতীয়রা ইমোশনালি ছিলাম। হ্যাঁ আমার ভাইকে মেরেছে মানে মেরেই শেষ করবো। ধৈর্য ধরুন, প্ল্যান করুন, মারার থেকে বেটার হয় আপনি নিজেকে বড় করে নিন। ওরা ওগুলো মারা কিচ্ছু না, রেভিনিউ নিয়ে কাজ। ইন্ডিয়ায় কি হচ্ছে, যদি রেভিনিউ নেওয়ার জন্য অল্প ডেভেলপমেন্ট করতে হয় তাহলে করবো, উইদাউট ডেভেলপমেন্টের যদি আমার রেভিনিউ এসে যায় দেন এসে যাক। এখন ওদের ইকোনমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো হয়ে গেছে। আপনারা ইন্টারন্যাশনাল রিলেশন জানেন না, ওদের ইকোনমি 10 বছর পর কাঁদো কাঁদো অবস্থা হয়ে যায়। ওদেরকে পা হাত ধরতে হবে এশিয়ান ইকোনমির সাথে। আমাদের পুরো এশিয়ার মধ্যে ইকোনমিক্স আছে রাইজিং, সেটা নেপাল হোক, সেটা পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ভিয়েতনাম হোক, কম্বোডিয়া হোক, আমরা হচ্ছি রাইজিং পাওয়ার। আমাদের দেশ তো আছে, আমাদের সারাউন্ডেড এরিয়া আছে রাইজিং পাওয়ার, গ্লোবাল পাওয়ার। এখানে যে যত ইনভেস্ট করবে তার বেনিফিট এসে আমাদের কাছে মানুষগুলো হিউজ অ্যামাউন্টে আছে। অনেকে বেকার বেকার বসে আছে ইউটিউব দেখার জন্য, ইউটিউবে কন্টেন্ট দিন, আপনার পাওয়ার গুলো বেড়ে যাবেন। বুঝে গেছেন? রাইজিং। ইউরোপিয়ান ইকোনমি কলাপস হচ্ছে, বুঝে গেছে অনুপম? তার বলে এই মানে এই নয় যে আজকে 2 কাপ চা একটু এক্সট্রা দিয়ে দেবে তুমি। ইউরোপ শেষ হয়ে যাচ্ছে, আমরাই পাওয়ার হচ্ছি। বুঝে গেছেন?
প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট বুঝে গেলেন, কেন করলো রিজনও দিলাম, রিকল করে নেবেন রাত্রে। দেন এই প্রভিন্সিয়াল সার্কিট কোর্টের উপরে এরা রেখেছিল সদর দিওয়ানি আদালত, সদর দিওয়ানি আদালত, যেটা আগেও ছিল। দেখেন মাঝখানে কতগুলো কোর্টকে ও ইনবিল্ড করলো, দেখছেন? আগে কি ছিল? ডিস্ট্রিক্ট দিওয়ানি আদালত, সদর দিওয়ানি আদালত, মাঝখানে একটা, এর নিচের দিকে আরো দুটো ক্রিয়েট করে দিল। কেন করলো রিজন বলবো আমি। দেন এখানে কি ছিল? এখানে আমাদের সদর দিওয়ানি আদালতে একজন ইন্ডিয়ান অফিসার ছিল, আর এখন কাজী ওরা বসবে না, ইন্ডিয়ান অফিসারই থাকবে, শুধুমাত্র ইন্ডিয়ান অফিসার থাকবে ওখানে, কাজী এন্ড মুফতি এখানে আর অ্যালাউড নেই। দেন এর উপরে একে কেসের অ্যামাউন্ট দিল above 1000 রুপিস। রাইমা, কর্নওয়ালিসকে মুছিয়ে দিচ্ছি। এর উপরে যদি আপনি কোথাও যান, এই যে একজন ইন্ডিয়ান অফিসার আছে, কিসের জন্য দিয়েছে? যেহেতু সদর দিওয়ানি আদালত পুরোটাই গভর্নর জেনারেল এন্ড বোর্ড অফ রেভিনিউর কাছে, ওটা ওরমই রেখে দিল। এখানে আমি লিখছি না, আপনারা পারলে লিখে নিন, আপনাদের জন্য লিখে দিচ্ছি। এরা কারা আন্ডার আছে? বোর্ড অফ রেভিনিউ প্লাস একজন গভর্নর জেনারেল, জিজি। যেহেতু সদর দিওয়ানি আদালত অলওয়েজ ওর কি নিত? পারমিশন নিত। হ্যাঁ বলেন। সদর দিওয়ানি আদালত যাই পারমিশন নেবে, কার কাছ থেকে নেবে? গভর্নর জেনারেল প্লাস বোর্ড অফ রেভিনিউ, বা ওই জায়গায় দুটো মেম্বার্স আপনি লেখেন, আপনার ইচ্ছে। হ্যাঁ, সব উপরে যতই যাবে তো ওরাই তো হেড হবে। এবার কোনো কারণবশত আপনি যদি ল্যান্ড লর্ড হলেন, মানে ল্যান্ড হোল্ডার হলেন, জমিনদার হয়ে গেলেন, ওর আপনি কোনো এম্পায়ার হয়ে গেলেন ফারুক সিয়ারের মতো, ওর নবাব হয়ে গেলেন, ওর মারাঠা চিফ নানা ফড়নবিসের মতো হয়ে গেলেন, ওর আপনি মেশরের কিং টিপু সুলতানের মতো হয়ে গেলেন, এরকম এদের বাচ্চা কাচ্চাগুলো যারা বেঁচে ছিল, মারাঠাদের বাচ্চা কাচ্চা, ওদের জমি জমা যখন কনফিসকেট করবেন, ডেথ পেনাল্টি ওর জমি জমা যখন কনফিসকেট করবেন, এক্ষেত্রে তাহলে আপনাকে কি করতে হবে? যদি বেশি অ্যামাউন্টের টাকা থাকে তাহলে আপনাকে যেতে হবে কিং ইন কাউন্সিল। কিং ইন কাউন্সিলই পরে হবে প্রাইভি কাউন্সিল। এখানে যদি যান, ঝামেলা দুটো আছে। এখানে যদি যান, ঝামেলা নাম্বার 1 আছে, এক তো আপনাকে ঠান্ডার কাপড় নিয়ে যেতে হবে, বুঝে গেলেন? দ্বিতীয়, ক্লিন সেভে যেতে হবে। আপনি যদি পণ্ডিত মানুষ ওর মৌলবী মানুষ ইউরোপে চলে গেল, র্যাগিং করেই শেষ করে দেবে। তৃতীয়, আপনি যদি ধুতি আর পাঞ্জাবি পায়জামা পরে যান, র্যাগিং হয়ে যাবে আপনার, বুঝে গেলেন? যেহেতু ওর কালচার আলাদা, বুঝতে পারছেন? এগুলো বইয়ে লেখা নেই, অ্যাডাপ্ট আপনাকে নিজেই বুঝে নিতে হবে। র্যাসিস্ট ছিল ওরা, হি ইজ এ ব্লাডি র্যাসিস্ট। চার্লস কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস র্যাসিস্ট মানুষ, কি র্যাসিজম করেছে দেখবেন। দেন কিং কাউন্সিলে আপনার যে টাকার অ্যামাউন্ট আছে 5000 পাউন্ড, টাকা নয়, পাউন্ডের চিহ্ন দিয়েছে। যদি আপনার কোনো কেস আছে যেটা 5000 পাউন্ড বা পাউন্ডের উপরে, দেন আপনি আগে আপনাকে ওই ব্লেজার এন্ড কোট প্যান্ট নিতে হবে, সুন্দর করে সেভ করতে হবে, দেন তারপরে নৌকায় বসে কয়েকদিন ভমিটিং করে করেই আপনাকে যেতে হবে ইংল্যান্ড, যেহেতু নৌকায় যাওয়া তো ভমিটিং হবে ফার্স্ট টাইম। দেন তারপর আপনি ওখানে পৌঁছাবেন, দেন তারপর টাকা পয়সার যা হিসাব আছে কিং ইন কাউন্সিল আপনার হিসাব করে দিয়ে দেবে। কিং ইন কাউন্সিল ওটা লন্ডনে আছে, মোনার্কের আন্ডারে, ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে, কলোনির জন্য ওরা বসিয়ে দিয়েছে। এখানে যদি আপনি কেউ যান, দেন আপনাকে আর আসতে দেবেন, আপনার কাছে টাকা আছে, সবকিছু আছে, ওরা ওখানে ফ্যাসিলিটিস দেবে। ইংল্যান্ডে থেকে যান এন্ড রিভার্ট ইন ক্রিশ্চিয়ানিটিতে হয়ে যান, বুঝে? মানে ওখানে যাওয়া আর ঘুরে আসতে দেবেন, এতটাই বাটারিং করবে ও, আপনার মনে হবে আমি ইংল্যান্ডের রাজা। দেন রেখে নেবে আপনাকে রেভিনিউর জন্য, বুঝে গেছে অনুপম? ক্লিয়ার তাহলে?
এটা আমাদের ছিল সিভিল সাইডে, দিওয়ানি সাইডকে বলা হয় সিভিল সাইড। এবার আমাদের ক্রিমিনাল সাইডে কি কি এরা চেঞ্জেস করলো, এরা বলতে লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস আমরা পড়ে নিয়েছি। ক্লিয়ার? রঞ্জন কোনো কোয়েশ্চেন আছে? নেই? ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরা আগের মতোই রাখলো ডিস্ট্রিক্ট, হ্যাঁ, ফৌজদারি আদালত। ডিস্ট্রিক্ট ফৌজদারি আদালতের উপর এরা রাখলো সদর ফৌজদারি আদালত। এখানে আর কিছুই ঝামেলা করে নিয়ে ফৌজদারি আদালত। দেন এর উপরে কিং ইন কাউন্সিল তো আছেই। কিং ইন কাউন্সিল কেউ যেত না, সেই জন্য এখানেই ডেথ পেনাল্টি গুলো এখানেই শর্ট আউট এরা করে দিত। আছে উপরে কিন্তু কেউ যাবে না, যেহেতু গভর্নর জেনারেল এখানেই ফাইনাল করে দেবে আপনাকে মরতে হবে না বাঁচতে হবে। বুঝে গেছেন? তো ক্রিমিনাল সাইডে এটাই চেঞ্জেস ছিল। ক্রিমিনাল সাইডে আর কোনো ওরা এক্সট্রা করে করেনি। এটা ক্রিমিনাল কেন করেনি? ক্রাইম করার জন্য ডিস্ট্রিক্টেই আপনাকে আসতে হবে। ক্রাইম ততটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, আমাদের জন্য রেভিনিউ ইম্পর্টেন্ট আছে, সেই জন্য রেভিনিউকে বেশি ফোকাস করেছিল। ও হো হো, or something. হয়ে গেছে? হয়ে গেছে? এরা সবাই সিভিল হ্যান্ডেল করতো, এরা সবাই ক্রিমিনাল গুলো হ্যান্ডেল করতো। ক্রিমিনাল ক্রিমিনাল পরে গিয়ে মানে 1 থেকে 2 বছর পরে গিয়ে এই জায়গায় ডিস্ট্রিক্ট ফৌজদারি আদালত আর সদর ফৌজদারি আদালতের মধ্যে এরা পুনরায় অ্যাক্টিভ করে দেয় প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট, পিসিসি। না ঝামেলা হয়ে যাচ্ছে, ডিস্ট্রিক্ট ফৌজদারি আদালত, সরি সদর ফৌজদারি আদালত ইজ সিচুয়েটেড ইন ক্যালকাটা। উনিকে ডিস্ট্রিক্ট থেকে ক্যালকাটায় আসতে ব্যয়বহুল হয়ে যাচ্ছে। ক্যালকাটায় আমাদের ইউরোপিয়ানদের জন্য জাজমেন্ট আছে, তাহলে আমরা একটা প্রভিন্সিয়াল কোর্ট করে দেবো, এরা মুভেবল হিসাবে যাবে, দেন ক্রাইমের এই জিনিসগুলো। কিন্তু 1-2 বছর পরে ফাইনাল ভার্সন ডিস্ট্রিক্ট ফৌজদারি আদালত, প্রভিন্সিয়াল সার্কিট কোর্ট, সদর ফৌজদারি আদালত, কিং ইন কাউন্সিল। কিং ইন কাউন্সিল কেউ যাবে না। কিং ইন কাউন্সিল শুধু ওই বড় বড় মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য, রেভিনিউ রাইটস এর জন্য, কি জমিদারদের জমি নিয়ে নেবো। জমিদারদের একটাও জমি নেইনি, পরে আপনি বুঝবেন। রাজাদের জমি নেবে, জমি নিয়ে নেবো। রাজা কোথায় দৌড়বে? দেন আগে তো সবগুলো ঠিক করেন, ট্র্যাডিশন ঠিক করেন, পাঞ্জাবি ছাড়ুন, ধুতি ছাড়ুন, নর্মাল কোট ব্লেজার খরিদ করুন, আমরাই বিক্রি করবো আপনার কাছে। আপনি নিলেন, পড়লেন, দেন তারপরে একদম সুন্দর করে সমুদ্র বসলেন, দেখলেন। তখন কিন্তু টাইটান, এই ওই টাইটানিক মুভি আসেনি অনুপম, কি এরম পোজ দিয়ে পৌঁছে গেলে? না, সমুদ্র দেখে মানুষের ভয় পেত, ইন্ডিয়ানরা কেউ যায়নি সমুদ্রে। তো বুঝে গেছেন? এটা ছিল ক্লিয়ার। এখানে যত জিনিসগুলো আছে, মোরাল অফ দ্য স্টোরি আপনাকে অন্য ইসে দিয়ে দিচ্ছি, এটা এইভাবেই থাকবে না, এখানেই লিখে দিচ্ছি। এটাকে আমি মুছে সুন্দর করে পাশেই লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য যখন আপনি 5000 পাউন্ড। পয়েন্ট নাম্বার 1, এখানে কোড অফ গ্যান্টুলো এলাও আছে। কোড অফ গ্যান্টুলো যতগুলো অফিসার যারা আছে তাদের সবাইকে এরা বুক দিয়ে দিয়েছে কোড অফ গ্যান্টুলো। কোড অফ গ্যান্টুলোতে কি ছিল? ইসলামিক ল এন্ড হিন্দুজ ল এর ইংলিশ ট্রান্সলেশন। দেন এই ইংলিশ ট্রান্সলেশন যেটা আছে, ইংলিশ ট্রান্সলেশন অফ কার?
হিন্দু ল প্লাস ইসলামিক ল। দেন প্রত্যেকটা যদি অফিসারকে আমি কোড অফ গ্যান্টুলো এর বুকটা দিয়ে দিই, ও তো বুঝেই নেবে জাজমেন্ট করতে হবে কি। হিন্দু মানুষ আসলো, হিন্দু লয়ে কি লেখা আছে এন্ড ইউরোপিয়ান ল আমি অ্যাপ্লিকেবল করব কি করব না। প্রপার ওয়েতে জুডিশিয়াল ফাংশনটা স্টার্ট করে দিল কি এরকম ভাবে আসবে। কেন করলো? যাতে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি না হয়, যাতে আমরা দীর্ঘ সময়ের জন্য নিজের কলোনাইজেশন ইন্ডিয়ায় চালাতে পারি, ততদিন অবধি যতদিন অবধি না আমরা ডেভেলপড হয়ে যাচ্ছি ইকোনমিক্যালি। যেহেতু আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে, তার জন্য র ম্যাটেরিয়ালস লাগবে, তার জন্য একটা মার্কেট লাগবে। এন্ড আমেরিকা চলে গেছে, ইন্ডিয়ার মতো ভালো মার্কেট আর কেউ নেই। সেই জন্য ভাবুন, মানে ওরা ডিল করছে 20 and 16 কত হচ্ছে 36 and 40 190 কোটির মতো মানুষকে রাইট নাও ধরে নাও, ইন্ডিয়া বাংলাদেশ এন্ড পাকিস্তান, ওর দিকটা আফগানিস্তানও চলে যেত। তখনকার যুগে ভাবো কত বড় মার্কেট ছিল, এত ইজিলি ছেড়ে দেবে? বুঝে গেছে? হ্যাঁ অল্প কিছুটা ছিল। হ্যাঁ বল। হিন্দুজ প্লাস ইসলামিক ল। ল তো বলে, কোড অফ গ্যান্টু ল তো এর আগেই বলে দিয়েছেন, বুঝে গেছেন? এইটুকু দিয়ে রাখুন, 5 মিনিট 10 মিনিট 5 মিনিট সময় দিন, আমি খেয়ে এসে যাচ্ছি। এটা আমি সেভ করে দিলাম আপনাদের জন্য। দেন আবার পুলিশ আমাদের আছে, সিভিল সার্ভিস আছে, ওয়ারেন হেস্টিংস, আপনারা গল্প করুন, প্লাস লর্ড কর্নওয়ালিস। এটা না করলে ডিলিট হয়ে যায়।